ওই, তোর এটা ছোট হলে আমি কিন্তু বাসর করব না। উফ, ঠান্ডার মধ্যে একটু তো ছোট থাকবেই। আহ, আমার কোমরে হাত দিচ্ছিস কেন? মাত্র তো হাত দিচ্ছি, একটু পরে না হয় অনেক আদর করব। দেখ, এসব আদর করা ছাড়। আগে আমাকে বল, তোর ওটা কি ছোট? কি একটা কথা নিয়ে পড়ে আছো? চলো না, বাসরাত শুরু করি। অসভ্য! আমার কথার উত্তর না দিলে বাসর তো দূরের কথা, খাটে ঘুমাতেও দিব না। আচ্ছা মহারানী, আগে তো বলেন যে কি ছোটর কথা বলছেন। দেখো, আমি চাই আমার জামাইটার আর কিছু থাক বা না থাক, মনটা যাতে অনেক বিশাল বড় থাকে। আর সে মনের মধ্যেই আমাকে সব সময় জায়গা দিবে, আমাকে অনেক ভালোবাসা দিবে। ওরে আল্লাহ, আমি তো আরো কত কিছু মনে করে নিয়েছিলাম। না, বউটারে যতটা খারাপ ভাবছি ততটাও খারাপ না কিন্তু। বাসরাতে বউয়ের এমন তুইতকারি শুনে রীতিমতো চমকে উঠলাম। শুনেছিলাম বাসর ঘরে বউয়েরা নাকি লজ্জায় স্বামীর সাথে কথা বলতেও পারে না। তাই ভাবছিলাম আজকে বিড়ালটাকে মেরে বউকে সারা জীবন পায়ের তলায় রাখবো। কিন্তু এখানেই তো দেখি সম্পূর্ণ ভিন্ন। মনে হচ্ছে আমি যেন আমার ক্লাসমেটকে বিয়ে করেছি। ফলশ্রুতিতে আমাকে এমন তুইতকারি শুনতে হচ্ছে। গার্লফ্রেন্ড হলেও মানা যেত। আমার আসতে দেরি হওয়ার কারণে হয়তো রাগে তুইতুকারি করে বলছে, কিন্তু তাতে একদমই না। আমার স্কুল জীবনে, কলেজ জীবনেও কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি শুধু রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের আসা যাওয়া লক্ষ্য করাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আর সুন্দরী মেয়ে দেখলে মনে মনে দোয়া দরুদ পড়ে বলতাম, আল্লাহ, এমন একটা বউ আমারও দিও। তাছাড়া সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া, রাত করে বাড়ি ফেরা, মাঝে মাঝে 3-4 দিনের জন্য বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়াও, এসব যেন ছিল আমার নিত্যদিনের কার্যক্রম। তবে বাজে কোনো স্বভাব বা নেশা কিছুই করতাম না। তাই তো বাবা মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করেছি। কিন্তু আমি এখন পর্যন্ত একবারও দেখিনি, শুধু নামটা জানি, ঈশাতুর হৃদি। মাকে বলেছিলাম তোমাদের পছন্দই আমার পছন্দ, কিন্তু মা যে আমার জন্য এমন ডাইনি একটা মেয়েকে এনে দিল যে বাসর রাতে স্বামীকে তুই করে বলছে, তা আমার কল্পনার বাইরে ছিল। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরোক্ত কথাগুলো ভাবছিলাম, কিন্তু এবার বউ আমার সামনে যে যেটা হুকুম পেশ করলো তা আমার দ্বারা মানা অসম্ভব বলা চলে। আমাকে বলল, কি রে, এখনো দরজার সামনে দাঁড়িয়ে কি ভাবিস? কই, কোথায়? কিছু ভাবছি না তো। তুই নাকি বিয়ের আগে কোনো দিনও 12টার আগে বাসায় আসতি না? একবারে মিথ্যে কথা। কে আপনাকে বলছে এসব? আমি একদমই এমন না। বোকা চন্দ্রের মতো ফটলে একটি হাসি দিয়ে বললাম। মা বলেছে। আর শোন, এখন থেকে আর রাত 10টার পর তোর আর বাইরে থাকা হবে না। হুম হুম, আমিও তো সেটাই বলি। জানেন, আমি না শুনেছি যারা রাত করে বাড়ি ফেরে তারা নাকি সব ধান্দাবাজ, চালবাজ, ছিটার বাটপার। বউয়ের কাছে ভালো হওয়ার একটু প্রচেষ্টা করলাম আর কি। হয়েছে, থাক। নিজেই নিজের নামে দুর্নাম করস, লজ্জা লাগে না? ইসরে, ধরা খেয়ে গেলাম। আমি দরজা লাগিয়ে ভিতরে গিয়ে খাটে বসলাম, কিন্তু বউ এখনো নিজের ঘোমটা তুলে নাই। তাই তার চেহারাটা এখনো দেখার ভাগ্য হয়নি। বউয়ের ঘোমটা তুলতে যাব, তার আগে বউ নিজে গিয়ে কিছুটা পিছিয়ে নিয়ে গিয়ে আমাকে বলল, দেখ, আমাদের বিয়ে হয়ে গেছে বলে কিন্তু তুই যখন তখন আমাকে ছুতে পারবি না, বলে দিলাম। আমার যখন মন চাইবে তখন আমি নিজে থেকে তোর কাছে যাব। কি? তখন থেকে তুই তুই শুরু করছেন? বাবা মা কি একটুও শিক্ষা দেয়নি নাকি আপনাকে কিভাবে স্বামী সম্মান করতে হয়? আমি একটু ধমকের স্বরে বললাম, যদি কাজে লাগে। আসলে বউ শাসনে না রাখলে মাথায় উঠে যাবে, তখন আমাকে তার কথা মতোই ঘোরাবে। বউ আমার ধমক খেয়ে নীরবতা পালন করছে মনে হয়। বউ আমাকে ভয় পেয়ে গেছে, না হলে চুপ করে থাকার কথা না। কিন্তু 1 মিনিট নীরবতা কাটিয়ে বউ যেটা করলো
তা মিনিটে নীরবতা কাটিয়ে বউ যেটা করলো তা কারোই প্রত্যাশা করার মতো না। বউ নিজেকে নিজের ঘোমটা তুলে কোমরে পেঁচিয়ে নিয়ে সরাসরি আমার কলার চেপে ধরে দাঁতে দাঁত কেলিয়ে বলতে লাগলো, তুই আমার ব্যাপারে জানিস না, আমি কলেজ জীবনে এত পরিমাণ ছেলে পটিয়েছি যে তুই কল্পনাও করতে পারবি না। কি ভাবছিস বাসর রাতে বিড়াল মারবি? দাঁড়া, তোর বিড়াল মারা বের করছি। কথা শেষ হতে ধাপধুপ মারামারি শুরু হয়ে গেল। রিদি আমার বুক ফেটে সব কিছুই ঘুষি মেরে ঘুষিয়ে দিতে লাগলো। ঘুষির ধরন দেখে মনে হচ্ছিল এই মেয়ে যেন কারাটের ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। ঘুষি খাচ্ছিলাম আর মনে মনে আম্মাকে বকা দিচ্ছিলাম। আজ যদি প্রেম করে বিয়ে করতাম তাহলে এই দিন আর আমাকে দেখতে হতো না। কোনো মতে নিজেকে ছাড়িয়ে দরজার কাছে দৌড়ে গিয়ে রিদিদের দিকে ফিরে বললাম, আফা গো, আমারে মাফ করে দেন, আমি কোনো বিড়াল মারমু না। আমি কোনো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ওকে এখন থেকে বিড়াল মারবে না। আর মারতে চাইলেও আমি যাইয়া বাধা দিব, তাও আমারে মাফ করে দেন। আমার এই দুর্দশা দেখে রিদি যেন অট্ট হাসিতে হেলে পড়ল, কিন্তু আবার কি যেন মনে করে আমার দিকে রাগী চোখে লাল বর্ণ ধারণ করে তাকিয়ে বলল, এই তুই আপা বললি কারে? আজকে তুই শেষ। না না না, কোনো আফা না, বউ, আমি আপনার বউ। থুকু থুকু কি এসব বলতেছি? আপনি আমার বউ, আমার লক্ষ্মী একটা বউ। আমার এমন দশা দেখে বউয়ের মুখে আবারও হাসির প্রতিচ্ছবি। আমি বলদ বলে বউ হয়তো বিষয়টা খুব এনজয় করছে, কিন্তু এতক্ষণ পর লক্ষ্য করলাম বউ আমার যথেষ্ট লেভেলের সুন্দরী। হাসলে যেন মনে হয় মুক্ত চড়ছে, কিন্তু বউয়ের রাগ দেখে তো মনে হয় হিটলারের খালা। বউয়ের এবার নিজের হাত তুলে আমাকে নিজের দিকে তাকাতে ডাকলো। বউয়ের হাতের ইশারা পেয়ে বিছানার দিকে যেতে লাগলাম। বিছানায় বসতে বউ আমার এলোমেলো হয়ে থাকা পাঞ্জাবি ঠিক করে দিতে লাগলো, সাথে আমার কলারটাও, সাথে মুখ ফুটে আবারও সেই আওয়াজ, কিন্তু এবার কেন তুই নাই, সরাসরি তুমি, তাও আবার কি মধুর সুরে। খুব ব্যথা পাইছো বাবু? আহারে, কতই না ব্যথা পাইছে আমার জানটা। এবার যাও, এই পাঞ্জাবিটা খুলে আসো, ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, আমি তাহলে ওয়াশরুম থেকে খুলে আসি। বলেই বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে নিব, তখনই বইয়ের ভয়ঙ্কর হুঙ্কার, উফ! এই দাঁড়া, কোথায় যাস? এইখানে দাঁড়িয়ে আমার সামনে পাঞ্জাবি চেঞ্জ করবে। কি? উফ, না না, আপনি সব দেখে ফেলবেন। তাতে কি, আমি তো তোমার বউ, আমি তো একদিন সবই দেখবো। না না না, আমি পারবো না। খুল তাড়াতাড়ি। বউয়ের কণ্ঠে কেমন জানি ডিপজল ঘ্রাণ পাচ্ছি, কারণ এগুলো তো ডিপজলের সেই বিখ্যাত পবিত্র বাণী, যা আমার 5 বছরের ছোট ভাইও জানে। কিন্তু ভয় করছে, ডিপজল যেভাবে অন্যদের পেছনে মারতো, বউ যদি আমার সাথে এমন করে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবো না। তাই এ প্রকার বাধ্য হয়ে বউয়ের কথা মতো পাঞ্জাবি খুলতে লাগলাম। আর এদিকে বউ আমার পাঞ্জাবি খোলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এই বুঝি আমাকে গিলে ফেলবে। পাঞ্জাবি খুলে ফেললাম। এখন আমার পায়ে একটা স্যান্ডো গেঞ্জি আর নিচে জিন্স প্যান্ট, আমাকে দেখতে পুরাই বাদাম্মা লাগতেছে। এবার বউ বলল, যাও, এবার একটা লুঙ্গি পরে আসো। না না না, আমি এটা করতে পারবো না। আর এমনিতে আমি লুঙ্গি পরি না, লুঙ্গি পরলে ঘুমালে পরদিন সেটাই গলায় পাই মালা হিসেবে, মনে হয় কে যেন আমার বরণ করে নিয়েছে। সত্যি? ঠিক আছে, তাহলে আসো, লুঙ্গি পরতে হবে না, এভাবেই ঘুমাও। আমি বিছানায় উঠলাম। এবার রিদি ওয়াশরুমে গেল শাড়ি পাল্টাবে বলে, আর এত মোটা শাড়ি পরে থাকলে তো ঘুমাতেই পারবে না। আমারও মন চাচ্ছিল বলতে যে আপনিও আমার সামনে শাড়ি পাল্টান, কিন্তু ভয় লাগে যদি আবার আগের মতো মারা শুরু করে। রিদি শাড়ির পাল্টে চলে আসলো, একটা পাতলা সুতির শাড়ি পরে খুব সুন্দর লাগছে দেখতে। রিদি এসে বিছানায় শুয়ে পড়লো। প্রথমে ভেবেছিলাম মাঝখানে হয়তো বালিশ দিবে, কিন্তু না, বালিশ তো দেয়নি, উল্টো আমার শরীরের সাথে চেপে শুয়ে আছে। রিদি ভেবেছিল আমি হয়তো ঘুমিয়ে গেছি, কিন্তু না, আমি শুধু চোখ বন্ধ করে রেখেছি।
কিন্তু চোখে বন্ধ করে থাকতে থাকতে একসময় সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে ঘুম ভাঙলো বুকের উপর চাপের কারণে। মনে হচ্ছে বুকে যেন কেউ বসে আছে। এমনিতেই ভূতের ভয়, আমার মনে হয় সে ছোট্ট থেকে। মা বলতো রাতে নাকি বোবা এসে চেপে ধরে, তাতে বিশ্বাস নিতেও কষ্ট হয়। এমনকি অনেক মানুষ মারাও যায়। তাড়াতাড়ি চোখ খুলে দেখি হৃদি হাত পা চারদিকে ছড়িয়ে দিয়ে আমার উপর উঠে ঘুমাচ্ছে। আর এই রুমে কোনো ভূত টুত কিচ্ছু নেই। হৃদির এক পা আমার বুকের উপর। হৃদি ঘুমের এমন ধরন দেখে মনে হচ্ছে এই রুমটা যেন ওর বাপের, আর এই বিছানাটা ওর বাবা ওকে দিয়েছে এভাবে শুয়ে থাকার জন্য। যদিও এখন থেকে এই ঘরটা ওর, কিন্তু আমারও তো। গায়ে পা তুলে দেওয়ার সাহস কিভাবে হয়? ভাবলাম এই তো সুযোগ, এই মেয়েটাকে ঘুম থেকে ডেকে তুলে ইচ্ছে মতো বকি। আমি হৃদির শরীরে ধরে জাগাচ্ছি আর ডাকছি, কিন্তু এ যেন গভীর ঘুমে তলিয়ে গেছে। অনেকক্ষণ পর যখন জাগনা পেল, তখন উঠেই আমাকে আবার মারতে লাগলো। যেখানে আমার ওকে বকা দেওয়ার কথা, সেখানে হৃদি আমাকে মারছে। বাসরাতে পরপর 2বার মার খেলাম। এই জীবন তো পকেটে রাখা ছাড়া উপায় নেই। তবু আমি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিয়ে বললাম, আরে মারছো কেন? আগে সেটা তো বলো। এইসব করে আবার ন্যাকা সাজা হচ্ছে। আমি আবার কি করলাম? তোমায় বলেছিলাম না তুমি আমাকে ছুতে পারবে না। আমি ঘুমানো অবস্থায় না জানি আমার সাথে আরো কি কি করছো। সত্যি করে বলো, তুই কি কি করছোস? আরে কিচ্ছু করিনি। ঘুমানোর সময় তোমার পা আমার বুকের উপর উঠেছিল, আর সেটাই বলতেই তোমায় ডেকেছি। রিহানের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। লজ্জায় আমার মুখটা লাল টমেটোর মতো হয়ে গেছে। আমি যে কখন কি করি তা আমি নিজেও জানি না। আমি আবার ঠিক করে এইবার একটু দূর বজায় রেখে শুয়ে পড়লাম। আমরা দুজনকে নিজেকেই আবার ঠিক করে শুয়ে পড়লাম। আমার আবার একটু দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস, কিন্তু ভাবছি কাল খুব সকালেই ঘুম থেকে উঠতে হবে। না হলে আবার ভাই ভাবি বন্ধুরা ভাববে কাল রাতে সাপ খেলা হয়েছিল, আর তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তাই আমি প্রস্তুতি তো নিয়ে রেখেছি, কাউকে এই কথা বলার সুযোগও দেওয়া যাবে না। যে করে হোক নিজের ইজ্জত রক্ষা করতে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানায় শুধু আমি একা। তার মানে রিধি আগে থেকেই ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ডাকছি, কিন্তু কিছুতেই কোনো উত্তর পাচ্ছি না। তাই আমি আর তো না ডেকে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রুম থেকে যেই বের হব, অমনি দরজায় কার সাথে যেন ধাক্কা খেলাম। আমি ঠিক থাকলেও যে আমার সাথে ধাক্কা খেয়েছে সে ঠিক নেই। রিধি মাটিতে পড়ে গেছে, কিন্তু ও পড়ে যাওয়ার আগেই ওর হাতের চরম চা আমার গায়ে পড়ে গেছে। এমনিতে এটা গরমের মৌসুম, তার উপর গরম চা গায়ে পড়েছে, শরীর যেন আমার পুড়ে যাচ্ছে। তাই আমি দৌড়ে আবার বাথরুমে ঢুকলাম। শরীর ঘামছে খুব। ভাবলাম গোসল করে নিলে মন্দ হয় না। ভালোভাবে গোসল করে বের হলাম। চুলগুলো এমন ভিজে আছে, একটু পানি থাকলেও তো এই গরমে একটু স্বস্তি পাওয়া যাবে। গোসল করে বাসা থেকে একটু একটু করে বাইরে হাঁটতে বের হচ্ছি। এমন সময় ফোনটা বেজে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? আমি রিধি। কি? কিসের পাড়া? ওহ আফা, আমার জীবন এমনিতেই অনেক পাড়া। আপনি কবিরাজ? আমার কি পাথর নিবেন? হারামজাদা, আমি তোর বউ। তুই সাত সকালে কই গেছস? তোর হাড্ডি গুড্ডি কি গুঁড়ো করে ফেলবো? তাড়াতাড়ি বাসায় আয়, মা খাবার নিয়ে বসে আছে। আমি আসছি। বউয়ের মুখে এমন ভয়ানক হুমকি শুনে আমি প্রায় থমকে গিয়েছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমার কপালে বেয়ে গাম পড়ছে। তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিলাম। আল্লাহ, ভয় লাগছে। বউ আমার কথায় কথায় মারতে চায়। আল্লাহ, তুমি আমারে উঠাই নাও। এ কেমন বউ দিলা? বলতে বলতে বাসা আসলাম। আমাকে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে আম্মু তো একদমই অবাক। তাই আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কিরে, তুই তো বাহিরে গেলে 2 থেকে 3 ঘন্টা আগে বাসায় আসিস না।
আজ মাত্র 30 মিনিট? এই, কিভাবে আসলি? তোর শরীর খারাপ করেনি তো তোহো? যে জল্লাদের সাথে বিয়ে দিয়েছ, বাসায় না, কোথায় উপায় আছে? না, জানিনি আজকে আবার কি করে। না না না, আম্মু এখন বিয়ে করেছি, তাই বাইরে থাকলে তো মানুষ খারাপ বলবে না, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। আম্মুর সাথে কথা বলতে বলতে না দেখি মার পিছে রিদি এসে পড়েছে। আমার ভয় ভয় চোখে ওর দিকে তাকিয়ে আছি। রিদি বলল, মা, আপনি খাবার টেবিলে গিয়ে বসুন, খাবার দেওয়া আছে। আমি একটু ওনার সাথে কথা বলে আসছি। দেখেছিস বাবা, কত লক্ষ্মী একটা মেয়েকে তোর বউ করে এনেছি। বলে মা চলে গেল। আমি মনে মনে বলছি, কসুর লক্ষ্মী, বাসর রাতের কাণ্ড দেখলে তুমিও লেজ গুটিয়ে ফালাতে। আর তোমার সামনে আমাকে আপনি বলে সম্বোধন করলো, কিন্তু আমাকে তুমি ছাড়া বলো, সরি তুই ছাড়া বলো, একবার তুমি ডাকে না। এই বজ্জাত মেয়ে আবার লক্ষ্মী হয় কি করে মা? মনে মনে বললাম কথাগুলো। রিদি আস্তে আস্তে ঘরে ঢুকতে দরজা লাগিয়ে দিল। আমি ভয়ে পিছিয়ে যাচ্ছি। এই বুঝি মাস শুরু করে দেয়। এখন তো চিৎকারও করতে পারবো না, পাশের রুমে আব্বু আম্মু। তাই প্রতিশ্রুতি নিলাম, যত মারধরি হোক না কেন মুখ বুজে থাকতে হবে। একটু পরে রিদি আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মায়ের দেওয়ার জন্য না। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই হয়েছে। আমাকে ইচ্ছে মতো খেয়ে দিল। ওফ, হয়তো এর জন্যই আমাকে ফোন দিয়ে ডেকেছে। তবে আমার কাছে এই শান্তিটা খুবই ভালো লেগেছে। তবে শরীরের অবস্থা খুবই খারাপ। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি খাবার টেবিলের দিকে। আমার এই অবস্থা দেখে আম্মু বলল, কি রে, তোর আবার কি হলো? বাহিরে থেকে আসলি একদম ঠিকঠাক, আর রুম থেকে বের হচ্ছিস একদম ভিজে বিড়াল। এর মতো মনে হচ্ছে এই বুঝে পড়ে যাচ্ছিস। কি করে যে তোমাকে বোঝাই, একটু আগেই কি রোমান্টিক একটা শান্তি পেলাম, মনে মনে বললাম। আম্মুর এমন বিদঘুটে প্রশ্ন করা দেখে আব্বু আম্মুকে কোনো দিয়ে একটা গুঁতা দিল। আম্মু কিছুটা কেসে উঠে, এম, যেটা দেখে আমার রাগিব মারাত্মক লেভেলের একটা লজ্জা পেল। মা, আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে এসে আমি খাবো, তোমরা খেয়ে নাও। বলেই চলে গেল। আমিও নিজের মতো খেয়ে নিলাম। একটু আগে শান্তিটার জন্য শরীর ক্লান্ত হয়ে গেছে, তাই ভাবলাম একটু শুয়ে রেস্ট নিই। তাই শুয়ে পড়লাম, কিন্তু শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পেলাম না। আমি স্বপ্নে দেখি পানির উপর শুয়ে আছি, চারদিকে গরম, তার উপর এমন ঠান্ডা পানির স্বপ্ন। আহা, কি মধুর অনুভূতি মনে হচ্ছে। আমি সত্যি সত্যি পানির উপর শুয়ে আছি। তখন কারো কানে বিশাল গলার চিৎকারের আওয়াজ পড়ল। ধড়ধড়িয়ে উঠে দেখি পাশে রিদি, আর হাতে ছোট একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ বিছানার দিকে তাকালাম। যা হবার হয়ে গেছে। এতক্ষণ আমি কোনো পানির স্বপ্ন দেখি নাই। রিদি আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। ওই, তুমি আমার উপরে পানি দিলা কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই তাই দিছি। তোমার ইচ্ছে হলেই তুমি আমাকে মারো, ইচ্ছে হলেই আমার সাথে রোমান্স করো, আবার ইচ্ছে হলেই আমার গায়ে পানিও ঢেলে দাও। আমাকে কেউ ভালোবাসে না। কুত্তা, আমি তোকে খুব খুব ভালোবাসি। হুম, আমি জানি তো, আমার পাগলিটা আমাকে অনেক বেশি ভালোবাসে। রিহান, হুম, বলো বাবু। সারা জীবন এভাবে আমাকে ভালোবাসবা তো? হুম, আমার এই পাগলিটাকে কখনোই কষ্ট দিব না। সারা জীবন আমার বুকে এই পাগলিটাকে আগলে রাখবো। হৃদের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপরে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা আমার রাগী মিষ্টি বউটা আয়নার সামনে বসে চুল বিনি করছে। কি যে কিউট লাগছে তাকে, একেবারে ছোট বাচ্চাদের মতো। আমার মাথায় হঠাৎ দুষ্টুমির ভূত চাপলো, তাই পিছন থেকে গিয়ে শক্ত করে কোমরে ছড়িয়ে ধরলাম। ওই দুষ্টু, হঠাৎ কি হলো আবার?
সামনে এরকম একটা পরের মতো বউ থাকলে সব স্বামীর একটু রোমান্টিক হয়ে যায়। হুম, হয়েছে, পাম দিতে হবে না। সত্যি বলছি, তোমাকে একদম পিচ্ছি পরের মতো লাগছে। বলে আমি রিধির কপালে আলতো করে আমার ঠোঁটে জোরে করে চুমু দিলাম। উম, ওই, একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না। কিচ্ছু করবো না, জাস্ট একটু রোমান্স করবো। একদম না, বলে দিলাম। হৃদির গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। এই বলে হৃদি আর ঠোঁটে এক করে দিলাম। প্রায় 5 মিনিট পরে ছাড়লাম। দুজনে একসাথে হাঁপাচ্ছি। তারপর যা হলো সেটা আর বলা যাবে না। ফাটক ফাটিকারা আমি আর আমার বউ এখন রোমান্স করছি, আর সেটা আপনাদের দেখার দরকার নেই। সো গল্পটি এ পর্যন্তই। এরকম আরো ইন্টারেস্টিং গল্পের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।